স্যার, আপনি প্রথম বলেছিলেন সুপ্রিম কোর্টে যদি রাজ্য যায় আলটিমেটলি কোনো লাভ হবে না। আজকে মামলার যে রেজাল্ট বেরিয়েছে সেইটাই রায় হয়েছে। কিভাবে দেখছেন এই রায়? না, যা হবার ছিল তাই হয়েছে। এখন আইনে অন্য কিছু হবার ছিল না। আমি তখনও বলেছি, এখনো বলছি, আমি পুরো ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা পড়েছি এবং পুরোটা পড়ে দেখেছি ওটার মধ্যে কোনো ফাঁক ছিল না। ফলে সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট করতে পারে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। আমি তখনও বলেছিলাম, এখন তো দেখাই গেল কাজের কাজ কিছু হয়নি। যারা যোগ্য লোক চাকরি থেকে বঞ্চিত হলো তাদের জন্য খুব দুঃখ হয়েছে আমার। তার কারণ, কিন্তু ওই যে বললাম, অসৎ সঙ্গে তাদের সঙ্গে পড়ে গিয়ে এরাও বিপদে পড়লো। যাই হোক, দেখা যাক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে আবার প্রক্রিয়া চালু হয় কিনা। স্যার, এসএসসি বা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা 5,500 জনের একটা তালিকা দিয়েছিল, সেটা এখনো বলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। তারপরেও যোগ্য অযোগ্য তালিকাটা তারা দিতে পারলো না। এই ব্যর্থতাটা কার? এর দায়টা কার? একটা কথা বলি, কোনো ব্যর্থতা নেই, কোনো দায়ও নেই। তারা বলেছিলেন টু কিল টাইম, দে হ্যাভ বিন এবল টু কিল টাইম। কারণ হাইকোর্টে 5বার টাইম দেওয়া হয়েছে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করার জন্য, এবং রেকর্ডে আছে হাইকোর্টের জাজমেন্টে যে এটা করা সম্ভব নয়, এবং সেইটাই ডিভিশন বেঞ্চের জাজমেন্টে রেকর্ডের আছে। তারাও বলেছে যে যোগ্যদের চাকরি যাকে আমরা চাই না, কিন্তু যোগ্য অযোগ্য যদি আলাদা করা না যায় তাহলে আমাকে পুরোটাই বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট তাই বলেছে, এটাই লজিক্যাল। স্যার, চাকরি প্রার্থীদের আমি বয়ান শুনছিলাম, অনেকে বলছেন এটা রাজনৈতিক ভাবে অভিসন্ধিমূলক একটা রায়। কেউ কেউ বলছিলেন, আপনি কিভাবে দেখেন স্যার এতদিনের একটা টালবাহানা কোর্টে রাজনীতি হয়েছে বিষয়টা নিয়ে, কিন্তু আফটার অল আজকে রায়ের পর আপনার কি মনে হয় এটা রাজনৈতিক একটা বিষয়বস্তু হয়ে গেছিল অনেক বেশি এটা? হ্যাঁ, আমি বলি, রাজনৈতিক বিষয়বস্তু তো হয়েছিল বটেই, কিন্তু সেটা বিচারে নয়, সেটা বিচার প্রক্রিয়াকে দেরি করার জন্য যে চেষ্টা, তাতে। তার কারণ, আমি জাজমেন্ট কোনো জায়গাতে একটা জাজমেন্টও হায়ার অথরিটি কোয়াশ করেনি, একটাও না। তাহলে বিচারটা ঠিক ছিল, কিন্তু বিচার প্রক্রিয়ায় বিলম্ব ঘটিয়েছে। কারা ঘটিয়েছে? রাজ্য সরকার ঘটিয়েছে। রাজ্য সরকার কেন ঘটিয়েছে? তার পিছনে রাজনৈতিক কারণ ছিল, তাই না? সুতরাং সেই জন্যই। স্যার, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে একটা প্রশ্ন উঠে আসে যে সুপ্রিম কোর্ট এতদিন এই মামলাটা দীর্ঘায়িত করলো, এবং এই যে নতুন বিচারপতি প্রধান যে বেঞ্চ তৈরি হয়েছে 2-3টে শুনানিতেই রায় দিয়ে দিল। স্যার, কোথাও গিয়ে মনে হয় এতে আইন আদালতের প্রতি মানুষের ভরসা বাড়লো, অন্তত এত প্রোঅ্যাক্টিভ একটা ভূমিকা সুপ্রিম কোর্ট দেখালো বলে? এইটাই তো সুপ্রিম কোর্টের কাছে এক্সপেক্টেড ছিল। এর আগে সুপ্রিম কোর্ট যেটা করছিল সেটা ওই টাইম কিলিং প্রসেসে হ্যান্ডেল দিচ্ছিল। যারা টাইম কিল করতে চাইছিল তারা টাইম কিল করতে পারছিল, এখন আর সেটা দেয়নি, হয়নি। সুতরাং বিচার ব্যবস্থার এরকমই হওয়া উচিত। এই মামলায় এতদিন ধরে শুনানি হওয়ার কোনো কারণ ছিল? কারণ ছিল না। স্যার, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল। এই ওনার এই মামলাটায় ভূমিকা নিয়ে আপনি কিভাবে দেখবেন? কারণ পাল্টা অনেক প্রতিক্রিয়া ছিল, চিৎকার চেঁচামেচি, এজলাস, কার্যত তুলকালাম একটা পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। আমি তো তখনও বলেছিলাম, এখনো বলছি, যে আইনে চিৎকার করে সব হয় না। চিৎকার করে ইন্টারিম স্টেজে জজকে কনফিউজ করা যায়, কিন্তু ফাইনাল হিয়ারিং এ এসে আইন দেখে জজ। সুতরাং ফাইনাল হিয়ারিং এ বিকাশের চেয়ে ভালো কেউ হতে পারতো না। আমি তখনও বলেছি, এখনো বলছি, বিকাশ ওই ইন্টারিম স্টেজে চেঁচামেচিটা করেনি, এইটাই লোকের চোখে পড়েছে। কেন করেনি? তারা তো আইনজ্ঞ নয়, ফলে তারা বুঝতে পারবে না। স্যার, আপনার কি মনে হয় এই এই মামলা অনেকে ঐতিহাসিক রায় বলছেন,
এটা কি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও একটা ঐতিহাসিক অ্যাচিভমেন্ট বলা চলে? কারণ সারদা নারদা একাধিক ক্ষেত্রে উনি মুভ করেছিলেন, কিন্তু কোনো মামলায় সে অর্থে সাফল্যের রাস্তা দেখেনি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মামলা আইনজীবী হিসাবে বিকাশ রঞ্জনের কি ঐতিহাসিক একটা রায় মনে হয়? মানে আপনি কিভাবে এই বিষয়টা দেখেন? দেখুন, রায়টা তো ঐতিহাসিক বটেই, বিকাশ রঞ্জনের পক্ষেও হোক না পক্ষেও হোক, হুম। রায়টা ঐতিহাসিক। তখন একটা কলমের খোঁচায় 26,000 লোকের চাকরি চলে গেছে। কেন চলে গেছে? পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির জন্য। হুম। ফলে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে এত বড় একটা দুর্নীতি, সেটা প্রকাশ্যে এলো, শিলমোহর পেল সুপ্রিম কোর্টের। ফলে রায় তো ঐতিহাসিক বটেই। তাতে বিকাশ রঞ্জনের ভূমিকা হচ্ছে এই যে সে লেগে থেকে এই মামলাটাকে পরিণতিতে নিয়ে গিয়েছে। এইটা হচ্ছে তার কৃতিত্ব। অধিকাংশ মানুষই ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়, দূর কতদিন চলবে, কোনো চলবে, ঠিক আছে। বিকাশ শেষ পর্যন্ত লেগেছিল এবং শেষ পর্যন্ত এই একই কথা বলেছে যে এটা বেআইনি হয়েছে, এটা যাওয়া উচিত। লয়ার হিসেবে তার যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা যে ঠিক প্রমাণিত হয়েছে। তো সুতরাং এই কেসে এটা বিকাশের মরাল ভিক্টরি, লিগ্যাল ভিক্টরি তো বটেই। স্যার, শেষ প্রশ্ন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ভূমিকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে, আমি দেখছিলাম। যেহেতু উনি এই মামলাটা দীর্ঘদিন ধরে শুনেছেন, তো ওনারও একটা রায় ছিল। তো আপনার কি মনে হয় এই দুর্নীতি তদন্ত বা দুর্নীতির এই পুরো বিষয়টা ঠিক ওই জায়গা থেকে শুরু হয়েছিল? অভিজিৎ গাঙ্গুলির সম্বন্ধে আমি আগেও বলেছি যে তিনি সাহস করে ভীমরুলের চাকে ঢিল মেরেছেন। তার ফলে ভীমরুলের কামড় তো খেতেই হবে, সুতরাং ভীমরুলরা কামড়াচ্ছে। কিন্তু তিনি যে রায়গুলো দিয়েছেন বা আদেশগুলো দিয়েছেন, আইনি আদেশ কি বেআইনি আদেশ আমি তার মধ্যে এখনই যাচ্ছি না। আমি বলছি কোন উচ্চতর আদালত থেকে সেই রায়গুলো বা সেই আদেশগুলো বাতিল হয়ে যায়নি, শুরুটা তিনি সরে গেছেন। এটা আমরা বলি he has set the ball rolling। সুতরাং তা নইলে কারো চোখেই আসতো না। আইনে অনেক কিছু হয় না যেগুলো অভিজিৎ করেছে, কিন্তু এ করতে গেলে বুকের পাটা দরকার ছিল। এটা করেছে, এটা আলটিমেটলি উপকৃত হয়েছে বিচার ব্যবস্থা। এবং আমরা যারা কনজারভেটিভ স্কুলের লয়ার, যারা সবসময় এই কথা বলে আসি, না আইনের পদ্ধতির বাইরে যেও না, আইনের পদ্ধতির অভিজিৎ গাঙ্গুলি দেখিয়ে দিয়েছে ও আইনের পদ্ধতি হলে কোনোদিন এর সমাধান হতো না। এটা দিয়েছে যে করেছিলাম বলি তো আজকে এই জায়গায় পৌঁছেছে। অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, না করলে কি হতো, এই অযোগ্য লোকগুলো চাকরি করতো,